প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা রইল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শুভকামনা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমরা একটু নিচের ভিডিওটি লক্ষ্য করি। Tower clear. We got a roll from her. Houston, you are go for 6. আমরা উপরের ভিডিওর আলোকে আমাদের আজকের পাঠ শুরু করছি। আমাদের আজকের পাঠ মূলত মহাকাশ অভিযান, স্পেস এক্সপ্লোরেশন। মহাকাশ অভিযান কি? পৃথিবীর বাইরে যে বিশাল শূন্যস্থান, এটি মূলত মহাশূন্য। আর এই মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে
যে অভিযান বা অনুসন্ধান পরিচালনা করা হয় সেই অভিযান বা অনুসন্ধানকেই বলা হয় হচ্ছে মহাকাশ অভিযান। আমরা নিচের ছবিগুলো একটু লক্ষ্য করি। ছবিগুলো মূলত মহাকাশ স্টেশনের, যেখানে গিয়ে মহাশূন্য অভিযানকারীরা মহাকাশ যানগুলোকে প্রতিস্থাপন করে। মহাকাশ অভিযান কার্যক্রম, মহাশূন্যে বসে গবেষণা কার্যক্রম পরিচালনা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে গবেষকরা পুরো কার্যক্রমই পরিচালনা করেন কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন রোবোটিক ব্যবস্থা দ্বারা, কারণ সরাসরি মানুষের পক্ষে সেখানে উপস্থিত থেকে দীর্ঘ সময় ধরে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করাটা অত্যন্ত কঠিন কাজ। পৃথিবীর বাইরে সৌরজগতের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটি জানার জন্যই মূলত বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করে থাকেন এবং এই পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করেন রোবট। মহাকাশ অভিযানের গুরুত্ব কি? কেন মহাকাশ অভিযান পরিচালনা করা হয়ে থাকে? একটি হচ্ছে যে কৃত্রিম ভূপগ্রহ এবং রোবোটিক মহাকাশযানের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন। কমিউনিকেশন স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের কণ্ঠস্বর, ছবি এবং তথ্য মুহূর্তে পাঠানো যায়। কৃত্রিম ভূপগ্রহের মাধ্যমে সংগৃহীত তথ্য দ্বারা বিজ্ঞানীরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার পদ্ধতির উন্নয়ন সাধন করছেন। বায়ুমণ্ডল এবং আবহাওয়া সম্পর্কিত সকল তথ্যই কৃত্রিম ভূপগ্রহ ব্যবহার করে সংগ্রহ করা যায়। কৃত্রিম ভূপগ্রহ এবং রোবোটিক মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা সৌরজগৎ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীর নিরাপত্তার জন্য মহাকাশ অভিযান করা হচ্ছে কিনা সেটা সম্পর্কে ধারণা লাভ করেন। আমরা এখন উল্লেখ করব মহাকাশ অভিযানের কিছু ঘটনা, যেগুলো ইতিমধ্যেই মহাকাশ অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বপ্রথম 1942 সালে 3 অক্টোবর জার্মান বিজ্ঞানীরা রকেট V2 পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠান। 4 অক্টোবর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম উপগ্রহ, নাম ছিল স্পুটনিক 1, মহাকাশে প্রেরণ করেন। ভস্টক 1 বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান, যেটি 1961 সালের 12 এপ্রিল রাশিয়ান মহাকাশ যাত্রী ইউরি গ্যাগারিন মহাশূন্য ভ্রমণ করেন। এরপর যুক্তরাষ্ট্র জন গ্লেনের কক্ষপথীয় মহাকাশযান মার্কিউরি অ্যাটলাস 6 মহাশূন্যে প্রেরণ করেন 1962 সালের 20 ফেব্রুয়ারি। 1963 সালের 16 জানুয়ারি বিশ্বের প্রথম মহিলা ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভস্টক 6 এ করে 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। এরপর অ্যাপোলো 11 করে 20 জুলাই 1969 সালে সর্বপ্রথম নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন। শুক্র গ্রহে 1970 সালে ভেনাস করে অবতরণ করে সরাসরি সেখান থেকে 23 মিনিট যাবৎ পৃথিবীতে তথ্য প্রেরণ করে। মঙ্গল গ্রহ থেকে 1971 সালে মার্স 3 মিশনের মাধ্যমে সর্বপ্রথম সরাসরি পৃথিবীতে 20 সেকেন্ড যাবৎ তথ্য প্রেরণ করে। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আইসিটির ব্যবহার কিভাবে সংগঠিত হয়? পৃথিবী ও মহাকাশ সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণার ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা হয়। মহাকাশ যোগাযোগের উন্নতি সাধন ও মহাশূন্যের কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মহাকাশ স্টেশনের কাজ সফলভাবে সম্পন্ন করা এবং মহাকাশে স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে আইসিটির ভূমিকা রয়েছে ব্যাপক। মহাকাশ, পৃথিবী, আবহাওয়া, জলবায়ু, পরিবেশ ইত্যাদি পর্যবেক্ষণের ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাকাশযানের সাথে পৃথিবীর বা মহাকাশ স্টেশনের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মহাকাশ অভিযান পরিচালনা। মহাকাশ অভিযান করার জন্য একটি মহাকাশযানকে ঘন্টায় প্রায় 30,000 মাইল গতিবেগ অর্জন করতে হয়, যেটা গতিবেগ থেকে প্রায় 8 গুণ বেশি।
মহাকাশচারী সহ একটি মহাকাশযানকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে হলে এই প্রচন্ড গতিবেগে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বাতাসের ঘর্ষণে সৃষ্ট তাপকে বিকিরণ করে তার গতিবেগ আবার সহনশীল পর্যায়ে ফিরিয়ে আনতে হয়। ছবিগুলো একটু লক্ষ্য করি। ছবিগুলো দেখে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে ছবিগুলো কি। আসলে ছবিগুলো হচ্ছে মহাকাশ পৃথিবীকে কেন্দ্র করে বা ভূমণ্ডল কেন্দ্র করে ঘূর্ণায়মান বিভিন্ন স্যাটেলাইটের দৃশ্য। জিও স্টেশনারি স্যাটেলাইট। মহাকাশ প্রযুক্তির বিকাশ হওয়ার পর অসংখ্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এর মাঝে উল্লেখযোগ্য এক ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। কেমন এই স্যাটেলাইটগুলো? এই স্যাটেলাইটগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 34,000 কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাই জিও স্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবী থেকে আকাশে এক জায়গায় স্থির হয়ে আছে বলে মনে হয়, কিন্তু আসলে সেগুলো স্থির নয়। পৃথিবীর সাথে সামঞ্জস্য রেখেই পৃথিবীর মতো করেই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আমাদের গর্বের একটি স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে স্থাপন করে বিশ্বের 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিকানা এবং গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে থাকি। আমাদের স্মার্টফোনে যে জিপিএসটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আছে, সেগুলো অসংখ্য স্যাটেলাইটের সিগন্যাল ব্যবহার করে কাজ করে। টেলিভিশনের অনুষ্ঠানগুলো অনেক সময় স্যাটেলাইট থেকে সম্প্রচার করা হয়। আমরা যখন দূর দেশে কথা বলি তখন অনেক সময় এই কথাগুলো স্যাটেলাইটের ভিতর দিয়ে সেখানে যায়। যখন সমুদ্রে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, আবহাওয়া স্যাটেলাইট তার নিখুঁত ছবি তুলে আমাদেরকে সতর্ক করে দেয়। মহাকাশ অভিযানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমরা এখন একে একে দেখব যে সমস্যাগুলো কি। মহাকাশ অভিযানে প্রযুক্তিগত সমস্যা ছাড়াও মনুষ্য সৃষ্ট সমস্যাও আছে। যেমন মহাকাশে বিভিন্ন উচ্চতায় অসংখ্য পরিত্যক্ত এবং অকেজ মহাকাশ যান কিংবা তাদের ভগ্নাংশ অচিন্তনীয় গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে। সেগুলোর সঙ্গে অন্য মহাকাশ যানের সংঘর্ষের আশঙ্কা বর্তমানে একটি বাস্তব সমস্যা। যে কোনো মুহূর্তে এই ধরনের সংঘর্ষ ঘটতে পারে, যেটি পৃথিবীর জন্য অনেক বিপর্যয় সৃষ্টি করতে পারে। অনেক দেশই নানা ধরনের গোপন সামরিক তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইটগুলো ব্যবহার করে। যুদ্ধবাজ দেশগুলো মহাকাশ ভিত্তিক সামরিক বাহিনী গড়ে তোলার ঘোষণা দিয়েছে, যেটি সমস্ত পৃথিবীকে একটি বড় বিপদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। আমরা নিচের ভিডিওটি একটু লক্ষ্য করি।
আমরা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে যে সুবিধাগুলো পাবো, ডিশ সার্ভিস চালু হওয়ার মাধ্যমে টিভি চ্যানেলগুলোকে আর বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হবে না। এটি বাংলাদেশ সহ কাছাকাছি অন্য অনেক দেশ কভার করবে, কাজেই সেই দেশগুলো বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে প্রয়োজনীয় সেবা কিনতে পারবে। দেশের ইন্টারনেট সুবিধা বঞ্চিত এলাকা যেমন দুর্গম পার্বত্য হাওড় অঞ্চলে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন, দূরনিয়ন্ত্রিত শিক্ষা কার্যক্রম সহ নানাবিধ সেবা গ্রহণে সক্ষম হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল ফোন নেটওয়ার্কে বিপর্যয় ঘটলে দ্রুততম সময়ের মধ্যে এই স্যাটেলাইটের মাধ্যমে সার্বিক যোগাযোগ চালু করা সম্ভব হবে। স্যাটেলাইটে স্থাপিত অত্যাধুনিক ক্যামেরার মতো সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে দেশের অনেক মূল্যবান তথ্যপত্র সংগ্রহ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আগামীতে আমাদের আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়।